আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজ আমি আলোচনা করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এর গণিত প্রশ্নের সমাধান নিয়ে। আজকের এই ভিডিওতে আমি গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আসো শুরু করা যাক। গ বিভাগের প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, যেখানে থিটা সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্নে সাইন 5 থিটা ইজ ইকুয়াল টু কস 5 থিটা হলে সাইন 10 থিটা এর মান নির্ণয় করো। বুঝতেই পারছো উদ্দীপকের সাথে এই প্রশ্নটার কোনো সম্পর্ক নেই। তো আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নটির সমাধান দেখছি। যে সমীকরণটি দেয়া রয়েছে সাইন 5 থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তো এখান থেকে আমরা এই যে ডান পাশের অংশটি এটাকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, কারণ এখানে বিজোড় সংখ্যক 90 থাকলে সাইন চেঞ্জ হয়ে এই যে কস হয়ে যায়। উল্টোভাবে চিন্তা করো, সাইন 1 ইন্টু 90, তার মানে একটা 90, অর্থাৎ বিজোড় সংখ্যক 90। তো বিজোড় সংখ্যক 90 থাকলে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যায়। তো কসের পরিবর্তে সাইন 1 ইন্টু 90 এভাবে লেখা যায়। আর 90 মাইনাস 5 থিটা, তার মানে এটা প্রথম চতুর্ভাগ নির্দেশ করে। প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক, তাই প্লাসই হয় এখানে। তো উল্টোভাবে চিন্তা করে এটা লিখতে পারি আমরা। এখন দুপাশ থেকে সাইন যদি বাদ দিয়ে দিই তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 5 থিটা। তাহলে 5 থিটা দুটোকে এক পাশে নিয়ে আসো, ডান পাশের মাইনাস 5 থিটা এ পাশে এসে যোগ হয়ে 10 থিটা, 10 থিটা ইজ ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 90 ডিগ্রি। তো তাহলে থিটা ইজ ইকুয়াল টু 10 ওই পাশে গিয়ে ভাগ হয়ে 9 ডিগ্রি। এই হচ্ছে থিটা এর মান। তো আমাদের বের করতে বলেছে সাইন 10 থিটা এর মান। তো সাইন 10 থিটা, থিটার মান যেহেতু 9 ডিগ্রি, তার মানে 10 ইন্টু 9 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই হলো ক নম্বর প্রশ্নের সমাধান। 7-এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ এটা সমাধান করতে হবে। সমাধান করে এখান থেকে থিটার মান বা কোণের মানটা নির্ণয় করে সেটা দেখাতে হবে যে 45 ডিগ্রি হয়। এখানে পি আর কিউ এর মান প্রশ্নে উদ্দীপকে দেয়া রয়েছে সাইন থিটা আর হচ্ছে কস থিটা। আরও বলা হয়েছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো আসলে এটার সমাধানের অংশে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি। সাইন থিটা ইজ ইকুয়াল টু পি আর কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। তো প্রদত্ত সমীকরণটা আছে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তো এই স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে গিয়ে রুট ওভার 2 লিখতে পারি। এরপরে বাম পাশে যে কস থিটাটা ছিল সেটাকে ডান পাশে এনে আমরা বিয়োগ করেছি। এরপরে উভয় পক্ষে বর্গ করলাম, সাইড নোট দিয়ে দিতে পারো। বর্গ করলে আচ্ছা, আমি এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে, ত্রিকোণমিতির সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোনো এক ধরনের অনুপাতে রূপান্তর করে নিতে হবে। তো এখানে সাইন কস দুই ধরনের অনুপাত আছে। যদি আমরা একরকম করতে চাই, সাইনকে কস অথবা কসকে সাইন, তো তাহলে স্কোয়ার আনতে হবে, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা অথবা কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সেই সূত্রে ফেলতে গেলে আমাদেরকে স্কোয়ার আনতে হবে। তো এই কারণে আমরা উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে এই পাশে সাইন স্কোয়ার থিটাকে আমরা ত্রিকোণমিতির সূত্র দিয়ে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি। আর ডান পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তারপরের লাইনে এই রুট 2 স্কোয়ার করলে 2 হয়, স্কোয়ার রুট কেটে। একই সাথে এই ডান পাশে সবগুলো পদ আমি বাম পাশে নিয়ে এসে ডান দিকে 0 লিখলাম। এখন বাম দিকে যেগুলো সদিশ পদ রয়েছে সেগুলো একটু যোগ বিয়োগ করে নিব। এই যে মাইনাস কস স্কোয়ার থিটা, আরও একটা মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস এই 2 রুট 2 কস থিটা। আর এই 1 থেকে 2 মাইনাস করলে মাইনাস 1 হয়। একটা মাইনাস কমন নিয়েছি, সামনে মাইনাস ছিল তাই মাইনাস কমন নিলে এই ভেতরের চিহ্ন সবগুলো পরিবর্তন হয়ে গেল। এরপর উভয় পক্ষকে যদি মাইনাস 1 দিয়ে গুণ করা হয় তাহলে বাম পাশের এই মাইনাসটা উঠে যায়। একই সাথে এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে সেটিকে বর্গের সূত্রে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। 2 এটাকে যদি আমরা রুট 2 লিখি
√2 cos থিটা হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে এ বিবেচনা করো মনে মনে, -2 √2 cos থিটা, অর্থাৎ 2a আর b হিসাবে 1, তাহলে প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রের ফর্মে ছিল এটা, তো এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার আকারে লিখলাম। এবারে এই স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে শূন্যের বর্গমূল করলে শূন্যই হয়, তারপরে এই -1টাকে ডান দিকে নিয়ে আসলাম, +1 আর √2 ডান দিকে এসে ভাগ 1/√2। তো তাহলে 1/√2 cos কত ডিগ্রি মান? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। দুপাশ থেকে cos যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ প্রমাণিত। এবারে দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে cot থিটা ইকুয়াল টু √3। তো উদ্দীপকে তো p আর q এর মান দেয়া ছিল, p হচ্ছে সাইন থিটা আর q হলো cos থিটা। তো এবারে এসো সমাধান। উদ্দীপকের যে সমীকরণটি দেয়া আছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, সেখানে p আর q এর উদ্দীপকের যে মানসমূহ দেয়া আছে সে মানগুলো বসানো হলো। এখন আমরা এই cosটাকে সাইনে রূপান্তর করলাম, cos স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 3 এর সাথে এখানে গুণ অবস্থায় ছিল, তো এটা গুণ করে দেয়া হলো, 3 অক্ষে 3 আর প্লাস মাইনাসে -3 সাইন স্কোয়ার থিটা। এবার এই যে এই সংখ্যা যে আছে +3টাকে ডান পাশে নিয়ে আমরা বিয়োগ করব, আর এই 7 সাইন স্কোয়ার থিটা -3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার থিটা। তো তাহলে আমরা পেলাম 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই 4টা ডান পাশে গিয়ে ভাগ 1/4। একইভাবে আমরা আবার যে উদ্দীপকের তথ্যানুসারে যে সমীকরণটা গঠন করেছি 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, সেখান থেকে আবার শুরু করি। আমরা প্রথমে সাইন স্কোয়ার থিটা এর মান বের করেছি, এখন cos স্কোয়ার থিটা এর মান বের করব। আমাদেরকে cot থিটা এর মান বের করতে বলেছে, যেহেতু cot থিটা মানে হচ্ছে cos বাই সাইন, সেজন্য আমরা একবার সাইন এবং cos এর মান বের করে এরপরে cot থিটা এর মান সবশেষে বের করব। তো সাইন স্কোয়ার থিটা এর মান বের হয়েছে, এখন দেখি যে cos স্কোয়ার থিটা এর মান বের হয় কিনা। এখান থেকেই আবার শুরু করলাম। এবার এই সাইন স্কোয়ারটাকে ভেঙে 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখলাম। 7 এখানে গুণ অবস্থায় আছে, গুণ করে দেয়া হলো। এবার এই যে সদিশ পদ দুইটা -7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা যোগ করে -4 cos স্কোয়ার থিটা, আর এই 7 ডান পাশে গিয়ে 4 থেকে মাইনাস হয়ে -3, দুপাশ থেকে মাইনাস বাদ দিয়ে দাও বা -1 দিয়ে উভয় পক্ষে গুণ, একই সাথে 4টা পাশে এসে ভাগ, অর্থাৎ 3/4, এই হচ্ছে cos স্কোয়ার থিটা এর মান। তো আমরা জানি যে cot স্কোয়ার থিটা অর্থ হচ্ছে cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটার মান আমরা বের করেছি 3/4 আর সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1/4। এখন 3/4 এর সাথে এই 1/4 এটা ভাগ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিয়ে যদি উল্টিয়ে দেওয়া হয় অর্থাৎ 4/1 হয়, তাহলে এই যে 4 কেটে 3/1 অর্থাৎ 3 হয়। তো এটা হচ্ছে এই cot স্কোয়ার থিটা এর মান। তো আমাদেরকে cot থিটা এর মান বের করতে বলেছে। তো cot থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে এসে √3, অর্থাৎ cot থিটা ইকুয়াল টু হচ্ছে √3, এই যেটা দেখাতে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে সেটি দেখানো হলো। এবারে 8 নম্বর প্রশ্নটা দেখা যাক। প্রশ্নে বলা হয়েছে যে 32 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা টাওয়ারের উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্যের সমান হলে সূর্যের উন্নতি কোণ কত। তো প্রথমে আমরা এই ক নম্বর প্রশ্নটার সমাধান দেখি। এমন একটা চিত্র এঁকে নেওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে এবি হচ্ছে একটা টাওয়ার যেটার উচ্চতা h একক, আর এই টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এই যে বিসি, অর্থাৎ যেহেতু বলা হয়েছে যে টাওয়ারের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে, তো তার মানে এই টাওয়ার যদি h উচ্চতার হয়, এটার ছায়ার দৈর্ঘ্য বিসি, এটাও একই উচ্চতা অর্থাৎ h উচ্চতার। সূর্যের উন্নতি কোণ এই যে এই সি বিন্দুতে এসিবি কোণ, এটাকে আমরা ধরে নিচ্ছি থিটা, এই থিটার মানটাই বের করতে বলা হয়েছে। তো মনে করলাম যে এবি ইজ ইকুয়াল টু h একক উচ্চতার একটা টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু h একক। সূর্যের উন্নতি কোণ
এসিবি ইজ ইকুয়াল টু থিটা। এখন এই দুই বাহুর মধ্যে এই কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর এটা সন্নিহিত বাহু বা ভূমি। তো লম্ব আর ভূমির মধ্যে আমরা জানি যে ট্যানের সম্পর্ক, তাই এখানে ট্যানের সম্পর্ক নিয়ে আমরা হিসাব করছি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি, দুটোর মানই এখানে এইচ। তো এইচকে এইচ দিয়ে ভাগ করলে 1 হয়। এখন চিন্তা করো যে 1 ট্যান কত ডিগ্রির মান। আমরা জানি যে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো দুপাশ থেকে যদি আমরা ট্যান বাদ দিয়ে দিই তাহলে লিখতে পারি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ এক্ষেত্রে 45 ডিগ্রি। এ হচ্ছে 8-এর ক নম্বর প্রশ্নের উত্তর। এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। উদ্দীপকটা আরেকবার খেয়াল করি যে বলা হয়েছিল যে 32 মিটার দীর্ঘ একটা লম্বা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো ওই যেই দেয়ালে ঠেস দিয়ে রাখা হয়েছে সেই দেয়ালটার উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এমন একটা চিত্র এঁকে নিলাম। এখানে পি কিউ আর একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখানে পি কিউটা হচ্ছে মই, যার দৈর্ঘ্য প্রশ্নে বলা হয়েছে 32 মিটার। আর এই যে দেওয়াল পি আর, এটার উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ। আর এটি এই মইটি ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে এই পি কিউ আর অর্থাৎ 60 ডিগ্রি। তো আমাদের এই দেওয়ালের উচ্চতা এইচ এর মান বের করতে বলেছে। তো আমরা এই চিত্রানুসারে কিছুটা বিবরণ লিখলাম যে পি কিউ ইকুয়াল টু 32 মিটার দীর্ঘ একটি মই, পি আর ইজ ইকুয়াল টু এইচ মিটার উঁচু দেওয়ালে ঠেস দিয়ে রাখা, কোণ পি কিউ আর ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমাদের এখানে এটা সমকোণ, তার মানে হচ্ছে পি কিউটা হলো অতিভুজ। অতিভুজের মান আমরা জানি, আর আমাদের বের করতে বলা হয়েছে বিপরীত বাহু বা লম্ব। তো লম্ব আর অতিভুজের মধ্যে আমরা জানি যে সাইনের সম্পর্ক। এই কারণে এই পি কিউ আর ত্রিভুজ থেকে আমরা সাইনের সম্পর্ক নিয়ে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ পি আর বাই পি কিউ, এই সম্পর্কটি নিলাম। এখন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এদিকে পি আর এর মান এইচ আর পি কিউ হলো 32। এবার আর গুণন যদি করা হয়, এই এইচ এর সাথে 2 গুণ করে 2h আর 32 ইন্টু √3 গুণ করে হচ্ছে 32√3। তো আমরা এইচ এর মান বের করব। 2টাকে ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিই, ভাগ করলে 2 দিয়ে 32কে ভাগ করলে 16 আর হচ্ছে √3। এটাকে যদি আমরা দশমিকে লিখি 27.713 মিটার প্রায়। এই হচ্ছে দেওয়ালটির উচ্চতা, অর্থাৎ দেওয়ালটির উচ্চতা 27.713 মিটার প্রায়। এবার পরের প্রশ্ন অর্থাৎ গ নম্বর প্রশ্নটি দেখব আমরা। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমরা ইতিমধ্যে দেওয়ালের উচ্চতা জেনেছি, কিন্তু এখন যদি মইটিকে ভূমি বরাবর সরানো হয় তাহলে মইয়ের মাথাটা দেওয়াল থেকে, এই যে এখানে দেখো চিত্রটা, প্রথমে যে চিত্র ছিল পি কিউ আর, এটি দেয়ালের শীর্ষবিন্দু ছিল পি। এখন বলা হয়েছে যে মইটাকে ভূমি বরাবর কতটুকু সরালে। এই কিউ বিন্দুতে আগে মইয়ের গোড়া ছিল, এখন আমরা এটাকে সরিয়ে এম বিন্দুতে নিয়ে আসলাম। তো নিয়ে আসার কারণে এটার যে কোণ, ভূমির সাথে যে উৎপন্ন কোণ, সেই কোণটা আগে ছিল 60 ডিগ্রি, এখন সেটি হয়ে গেছে 30 ডিগ্রি। তো এই মইয়ের গোড়াটাকে যদি আমরা একটু এদিকে নিয়ে আসি তাহলে উপরের প্রান্তটাও নিচে নেমে যাবে। এই পি থেকে সেটা নিচে নেমে এন বিন্দুতে এসেছে। এখন আমাদের এই এক্স এর মান বের করতে বলা হয়েছে। তো এক্স এর মান বের করতে গেলে, এক্স তো কোনো সমকোণী ত্রিভুজের কোনো বাহু না। এক্স এর মান বের করতে গেলে আমাদের এই যে এই ত্রিভুজটা নিয়ে হিসাবটা করতে হবে। তো এই ত্রিভুজের এই বাহুটার যদি আমরা দৈর্ঘ্য বের করি এবং এই কিউ আর এর মানটা যদি বের করতে পারি, তাহলে এই সম্পূর্ণ এম আর থেকে কিউ আরটা মাইনাস করে এক্স এর মানটা পাওয়া যাবে। এখন চিন্তা করো যে এই কিউ আর এর মান আমরা কি করে বের করতে পারি। কিউ আর এটা হচ্ছে এই যে পূর্বের যে ত্রিভুজটা ছিল, খ নম্বরে আমরা যেটা সমাধান করেছি, পি কিউ আর, এই ত্রিভুজের ভূমি। তো এই পূর্বে এই পি কিউ এটা ছিল মইয়ের অবস্থান অর্থাৎ 32 মিটার, সেই মইয়ের অবস্থান আর এই ভূমি, এটার অনুপাত নিয়ে আমরা প্রথমে কিউ আর এর মানটা বের করি। আচ্ছা, তার পূর্বে আমরা যে চিত্র এঁকেছি, চিত্রের বিবরণটা দিয়ে নিই। মনে করি যে মইটিকে ভূমি বরাবর
আর কিউএম অর্থাৎ এই যে এই কিউএম অর্থাৎ এক্স মিটার সরালে এটা ভূমির সাথে এন এম আর ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটার তাহলে বর্তমান অবস্থান হচ্ছে এই যে এম থেকে এন পর্যন্ত এম এন। এখন মইয়ের দৈর্ঘ্য যেহেতু 32 মিটার, তাহলে এই এম এনটাই হচ্ছে এখন 32 মিটার। এখন এই পি কিউ আর ত্রিভুজ, পূর্বের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজ থেকে আমরা cos 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ কিউ আর বাই পি কিউ। কিউ আর এর মান বের করব, কিউ আর এর মানটা বের করব, আর নিচের পি কিউ হচ্ছে 32 আর এদিকে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর গুণন করলে 2 ইন্টু কিউ আর ইকুয়াল টু এদিকে 32 অক্ষে 32, তো তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু 2 ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে কিউ আর এর মান আমরা পাচ্ছি 16। তো এখান থেকে আমরা এই কিউ আর এর মানটা বের করে ফেললাম। এখন এই সম্পূর্ণ এই মানের মান বের করার জন্য এই এম এন আর এই ত্রিভুজটা নিয়ে আরেক ধাপে হিসাব করব। এখন এই ত্রিভুজ এম এন আর হতে, যেহেতু এখানে কোণের মান সূক্ষ্মকোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, ভূমি আর অতিভুজ এর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব, কারণ ভূমির একটা অংশের মান আমাদের জানা প্রয়োজন আর অতিভুজটা আমরা জানি। তো এই কারণে এখানে ওই যে কসের অনুপাতটা নেওয়া হয়েছে, cos 30 ইকুয়াল টু এম আর বাই এম এন। cos 30 মান হচ্ছে √3/2, আর এদিকে এম আর কে আমরা লিখতে পারি এম কিউ প্লাস কিউ আর। তোমরা একটু চিত্রের দিকে খেয়াল করো, এম আর এই বাহুটাকে ভেঙে আমরা এম কিউ প্লাস কিউ আর লিখতে পারি, যেখানে এই এম কিউ মানে হচ্ছে এক্স আর কিউ আর এর মান আমরা প্রথম ধাপে বের করেছি 16, আর নিচের এম এন মানে হচ্ছে মইয়ের দৈর্ঘ্য অর্থাৎ 32 মিটার। এবারে আর গুণন যদি করা হয়, যেহেতু আমরা এক্স এর মান বের করবো এই জন্য এই কোণাটা গুণ করে বাম দিকে লিখছি 2x প্লাস 32, আর এদিকে 32√3। তো এই 32টা ডান পাশে এসে বিয়োগ হয়ে যাবে, আর একই সাথে এই এক্স এর সাথে যে 2 গুণ অবস্থায় আছে সেটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে ডান পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। পুরো হিসাবটা একবারে আমরা ক্যালকুলেটরে করেছি, করে 11.713 পাওয়া গেছে। তো এটা আসন্ন মান লেখা হয়েছে, তাই একটি প্রায় লিখে দিলাম। তো নির্ণেয় দূরত্ব অর্থাৎ যে দূরত্বটা সরাতে হবে মইটার গোড়া, সেই দূরত্বটা হচ্ছে 11.713 মিটার প্রায়। এই 8 নম্বর অঙ্কটা এখানে শেষ হলো। এবারে এই ত্রিকোণমিতি আর পরিমিতি অংশের শেষ প্রশ্নটি 9 নম্বর, যেটি পরিমিতির একটা অংশ থেকে দেয়া হয়েছে। বলা হয়েছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। তো এই উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে। আর খ নম্বরে বলা হয়েছে যে বৃত্তাকার ক্ষেত্রটির পরিধি নির্ণয় করো। একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে উদ্দীপকে, আর সেই আয়তক্ষেত্রটাকে পরিবেষ্টন করে একটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র আছে। তো এমন একটা চিত্র আঁকতে বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ ক নম্বর প্রশ্নে। তো আমরা সেই চিত্রটা আঁকলাম। মনে করো যে এই এ বি সি ডি এটা হচ্ছে সেই আয়তাকার ক্ষেত্র, যেটার দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। আর এই আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টন করে, অর্থাৎ এই আয়তক্ষেত্রের যে শীর্ষবিন্দুগুলো রয়েছে সেই শীর্ষবিন্দুগুলো দিয়ে যায় এমন একটা বৃত্ত আঁকতে হবে। এমন একটা বৃত্তক্ষেত্র আছে, তো আমরা এমন একটা বৃত্ত আঁকলাম। বিবরণে লিখছি যে মনে করি যে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 5 মিটার। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টন করে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হয়েছে। অনধিকৃত অংশ মানে হচ্ছে যে এই আয়তক্ষেত্রের বাইরে যে অংশগুলো অবশিষ্ট আছে সেই অংশগুলো, অর্থাৎ আয়তক্ষেত্রটা যেই জায়গাটুকু অধিকার করে নেই সেটাই হচ্ছে অনধিকৃত অংশ। তো সেই জায়গাটুকু আমি এখানে একটু এই যে ডট 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 দিয়ে দেখিয়েছি, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। এরপর খ নম্বর প্রশ্নে সেই বলা হয়েছিল যে বৃত্তাকার ক্ষেত্রটির পরিধি নির্ণয় করো। পরিধি, এই যে বৃত্তাকার ক্ষেত্রটা এটার পরিধি, আমরা পরিধির সূত্র জানি যে 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি বের করতে গেলে বৃত্তের ব্যাসার্ধটা জানা দরকার। তো এখন এই চিত্রটা থেকে এই বৃত্তের সাথে আয়তক্ষেত্রের সম্পর্কটা সহজেই বুঝতে পারছো। দেখো এই যে এই আয়তক্ষেত্রের যে কর্ণ, সেই কর্ণটা বৃত্তের ব্যাস হবে। আয়তক্ষেত্র যদি এই বৃত্তে অন্তর্লিখিত হয়, অর্থাৎ আয়তক্ষেত্রের শীর্ষ 4 বিন্দু যদি বৃত্তের উপরেই থাকে, তাহলে সেই এই ধরনের আয়তক্ষেত্র বা এই ধরনের চতুর্ভুজের কর্ণ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ সেটা বৃত্তের ব্যাস হবে।
তো আমরা যদি এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করি তাহলে বৃত্তের ব্যাস পেয়ে যাব, আর ব্যাস পেলে ব্যাসার্ধ পাওয়া যাবে, ব্যাসার্ধ পাওয়া গেলে সেটার পরিধিও বের করা যাবে। তো এখন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, আর তার উপর হচ্ছে রুট ওভার। তো দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ হলো 5 মিটার। তো বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস হবে আয়তাকার ক্ষেত্রের কর্ণের সমান, কথাটি লিখে নিলাম। আয়তাকার ক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, অর্থাৎ রুট ওভার 12 স্কয়ার যোগ 5 স্কয়ার। তো এটা হিসাব করে 13 মিটার হয়। তো তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস এই 13 মিটার। তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ আমরা আর দিয়ে প্রকাশ করলাম, ব্যাসার্ধ হচ্ছে 13/2, ব্যাসের অর্ধেক অর্থাৎ 6.5 মিটার। সবশেষে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সূত্র জানি আমরা 2πr, 2 ইন্টু পাই মানে হচ্ছে 3.1416, আর এই যে ব্যাসার্ধ 6.5, সব গুণ করে দাও, গুণ করলে 40.8408 মিটার প্রায়। এই হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রটির পরিধি। শেষ প্রশ্নটিতে বলা হয়েছে যে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 100 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। তো এখানে ঘাস লাগানোর কথা উদ্দীপকে বলা হয়েছিল যে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে হচ্ছে ঘাস লাগানো হয়েছে। তো আয়তাকার ক্ষেত্র দিয়ে যে অনধিকৃত অংশ, সেই জায়গাটুকুর ক্ষেত্রফল আমাদের জানতে হবে। আর এখানে প্রতি বর্গ মিটারের ঘাস লাগানোর খরচ দেয়া আছে 100 টাকা। সেই তথ্য ব্যবহার করে আমরা ঘাস লাগানোর খরচটা বের করব। তো অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। সেখান থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমরা অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 5×60 বর্গমিটার। আর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আমরা অলরেডি খ নম্বরে বের করেছিলাম 6.5। তো তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি আমরা পাই আর স্কয়ার, মান বসিয়ে দিলাম, এরপর হিসাব করে 132.7326 বর্গমিটার বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। সবশেষে যদি আমরা আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করতে চাই, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ, তাহলে বিয়োগ করে পাই আমরা 72.7326 বর্গমিটার। এই হচ্ছে ওই ঘাস লাগানো অংশের আয়তন, ক্ষেত্রফল। তাহলে প্রশ্নে 1 বর্গমিটার ঘাস লাগানোর খরচ দেয়া আছে হলো 100 টাকা। তাহলে এই যেই ক্ষেত্রফলটা আমরা বের করেছি 72.7326 এত বর্গমিটার, এটা 100-র সাথে গুণ করে দিলেই খরচের পরিমাণটা বের হয়ে যাবে 7273.26 টাকা। এই হচ্ছে ঘাস লাগানোর খরচ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির সমাধান এখানেই শেষ হচ্ছে। তোমরা এই ভিডিও থেকে উপকৃত হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।